বাংলাদেশের মানুষের স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো যোগ্যতা আছে আমার অন্তত তা মনে হয় না। তা যদি না হতো তাহলে 1971 সালে একটা স্বাধীন সার্বভৌম দেশ এই বাংলাদেশের মানুষ পাইল। কিন্তু দেখা গেল যে গত 54-55 বছর ধরে বাংলাদেশের মানুষ আবারও আস্তে 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 দাসত্বের শৃঙ্খলের দিকে যাওয়ার জন্য উন্মুখ হয়ে গেছে। তারা মানসিকভাবে আরবের দাসে পরিণত হয়েছে অনেক আগেই। তো একবার মানুষ যখন দাসে পরিণত হয় তখন হয় কি, তাদেরকে দিয়ে যে কোনো কিছু করানো যায়, কারণ তখন তো তাদের স্বাধীন চিন্তাভাবনার কোনো কিছু থাকে না। মানসিকভাবে বাংলাদেশের মানুষগুলা ধর্মের কারণে, যেহেতু যে ধর্ম তারা অনুসরণ করে ওই কারণে বস্তুত তারা আরবের দাসে কিন্তু অলরেডি পরিণত হয়েছে। বাট এইটা সরাসরি স্বীকার না করে তারা এতদিন দোষ দিত কার উপরে জানেন? ভারতের উপরে। কারণ ভারত যে পার্শ্ববর্তী দেশ, এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, আপনারা যদি দেখেন যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মূল অভিযোগ কী ছিল? মূল অভিযোগ ছিল বাংলাদেশের লোকজন যারা নাকি অবৈধ অনুপ্রবেশ করে ভারতে, তাদের গুলি দিয়ে মারে ভারত, তাই না? আপনারা আজ পর্যন্ত শুনছেন যে ভারতের কোনো লোক বাংলাদেশে অনুপ্রবেশ করছে, বাংলাদেশ গুলি দিয়ে তাদেরকে মারছে না? কারণ ভারতের লোকজন বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে না, বাংলাদেশের লোকজনই কিন্তু ভারতে অবৈধ অনুপ্রবেশ করে। এখন অনেকে বলতে পারে যে তাদের গুলি দিয়ে মারবে কেন? অন্যান্য বিভিন্ন দেশ আছে সেখানে তো গুলি দিয়ে মারে না। ইন্টারেস্টিং ব্যাপার হলো, অন্যান্য দেশ যে গুলি দিয়ে মারে নাই, এবং এর ফলে সেই সমস্ত দেশে, যেমন পশ্চিমা দেশগুলোতে যে ব্যাপকভাবে তৃতীয় বিশ্বের বিভিন্ন পর্যায়ের লোকজন, বিভিন্ন শ্রেণীর লোকজন যে ঢুকে সেখানে এখন আসন গেড়ে বসছে, এর ফলে সেই পশ্চিমা দেশগুলো কিন্তু এখন টের পাচ্ছে কি আপদ তারা তাদের দেশে ঢুকতে দিয়েছে, এবং খাল কেটে যে তারা কুমিরা আনছে এটি কিন্তু তারা এখন টের পাচ্ছে। এবং যে কারণে বস্তুত প্রত্যেকটা দেশে কিন্তু ভয়ঙ্কর রকমভাবে এই ইমিগ্রান্ট বিরোধী আন্দোলন গড়ে উঠছে। এবং তাদের বক্তব্য হলো যে যাদেরকে এতদিন এই দেশে ঢুকানো হয়েছে মানবতার নামে, অমুকের নামে, সমুকের নামে, এসব বাদ, এসব পলিটিক্যাল কারেক্টনেস বাদ, আমাদের জীবন এবং আমাদের কালচার, আমাদের সমাজ ধ্বংস করার জন্য এরা আসছে। অর্থাৎ এদেরকে এখন ঝাঁটা পিটা করে আমাদের দেশ থেকে বের করে দাও। হ্যাঁ, এটাই হলো ফল। তো ভারত কি কাজ করছে? ভারত বলছে না, আমাদের দেশে ঢুকতে আমরা দেব না, আমরা অত উদার না, আমরা অত মানবিক না, আমাদের দেশে এমনিতেই প্রচুর লোকজন, তাদেরই সঠিকভাবে তাদের চাকরি বাকরি বাসস্থান আমরা জোগাড় করতে পারি না। আবার ওদিক দিয়ে বাংলাদেশ বা এদিক দিয়ে পাকিস্তান থেকে অবৈধ লোকজন ঢুকবে, এটা আমরা কোনোভাবেই আমরা টলারেট করব না। এবং এই জন্য এটাকে বন্ধ করার জন্যই তারা একটু কঠোর পদক্ষেপ নেয় যে গুলি দিয়ে মারে, যাতে করে মানুষ ভয় পায়, তাই না? ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ভয় না পেয়ে আবারও লোকজন কিন্তু সেই বাংলাদেশ থেকে ভারতের মধ্যে ঢুকে পড়া ধান্দা করে, আবারও গুলি খায়, তখন দোষ হয়ে যায় সব ভারতের, তাই না? তো এই জিনিসগুলো নিয়ে তো বাংলাদেশের রাজনীতি কম করা হয় নাই। কিন্তু আপনারা কি কখনো প্রশ্ন করে দেখছেন এদেরকে যে ভাই, বাংলাদেশের মানুষ মারা যায় ঠিকই আছে, এটা খুবই অন্যায়, জঘন্য, বর্বর মানলাম, কিন্তু মারা যায় কোথায়? মারা যায় তো ভারতের মধ্যে অবৈধ অনুপ্রবেশ করে। তো আপনারা এটা ঠেকানোর জন্য কি করছেন? দেখবেন যে এরা কিছুই উত্তরও দিবে না, এবং তখন অযৌক্তিক কথাবার্তা বলবে। অর্থাৎ এরা নিজেরা অনুপ্রবেশ বন্ধ করার কোনো পদক্ষেপ নেবে না। অর্থাৎ বাংলাদেশ থেকে যে বা যারা ভারতে অবৈধ ঢুকতে চাইবে, বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী কিন্তু তাদের থামাবে না। অর্থাৎ দে উইল অ্যালাউ দেম টু এন্টার ইন্টু ইন্ডিয়া ইলিগালি। শুধুমাত্র ইন্ডিয়া তার দেশ রক্ষার জন্য ব্যবস্থা নিলে দোষ হয়ে যায় ভারতের, এবং ভারতের ব্যাপারে এই যে বিষোদ্গার শুরু করে, তাই না? এবং এই অজুহাতটা পেয়ে যায়। তারা তো এমনি মানসিকভাবে অলরেডি তারা তো আরবের দাস, ধর্মীয়ভাবে সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে জন্মগ্রহণ করেও তারা নিজেদেরকে মনে করে আরব। তারা বাংলাদেশকে মরুভূমি বানাতে চায়, উর্দুম্বা চড়াতে চায়, খেজুর পেড়ে খেতে চায়, কিন্তু এটা ডাইরেক্টলি তো বলতে পারে না। পরে সমস্ত দোষ দেয় ভারতের উপরে, এবং ভারতকে বলে যে তারা নাকি বাংলাদেশে উপনিবেশ স্থাপন করছে, এটা করছে, হ্যান করছে, ত্যান করছে। বাংলাদেশের সামরিক বাহিনী নাকি বড় হতে পারে না ভারতের নির্দেশের কারণে, বাংলাদেশ নাকি বিমান কিনতে পারে না, বাংলাদেশ নাকি নৌবাহিনীর জাহাজ কিনতে পারে না ভারতের নিষেধাজ্ঞার কারণে, বা ভারত নাকি নিষেধ করে এই জন্যে।
বাস্তবে তো আমরা দেখলাম যে ধরনের কোনো কিছুই কখনো হয়েছে বলে তো মনে হয় না। বাংলাদেশ তো কত এই যে সাবমেরিন কিনলো চায়না থেকে, রাশিয়া থেকে, MiG-29 বিমান কিনেছিল, তাই না? আসলে বাংলাদেশের কি এই ধরনের কস্টলি উইপন্স কেনার টাকা আছে? আর যদি এইগুলো কেনেও তাহলে বাংলাদেশের যে উন্নতি আমরা দেখছিলাম এটা তো হতো না। কিন্তু এইটা তো এরা বলবে না, এরা সব দোষ দিবে কার? ভারতের উপর, তাই না? তো ভালো কথা, এত কথা আমি কেন বললাম? তো বাংলাদেশের মানুষ অবশেষে ভারতের উপনিবেশ থেকে 5 আগস্ট 2024 সালে বের হয়ে গেল। বাংলাদেশ নতুন স্বাধীনতা হলো। কিন্তু আসলে স্বাধীনতা না, বাংলাদেশ কিন্তু এইবার ভারতের উপনিবেশ থেকে আমেরিকার উপনিবেশে ঢুকছে। এবং সেটাই কিন্তু এখানে এই যে খবর আছে কি, যে এ চুক্তি পড়ে অনেকের রাতে ঘুম আসেনি। সেটা কি? ওই যে 12 ফেব্রুয়ারি ইলেকশনের জাস্ট 3-4 দিন আগে আমেরিকার সাথে বাংলাদেশ একটা চুক্তি করলো না? তো সেই চুক্তি হচ্ছে নন ডিসক্লোজার চুক্তি, অর্থাৎ এইটা কিন্তু প্রকাশ করা যাবে না। তো যেটা নাকি প্রকাশই করা যাবে না সেটা চুক্তি আবার মানুষজন পড়ে রাতে ঘুম হয়নি তাদের, বুঝলাম না। তো এটা তো আসলে নিষিদ্ধ ছিল যে এই চুক্তি বাইর হবে না, তাই না? আর দাসত্বের চুক্তি আসলে বাইর হবেও বা কেন? লোকজন খেপে যাবে না? তখন হয়তো ওই মোহাম্মদ ইউনূসরে ধাওয়া দিবে। বাংলাদেশের পাবলিক বলবে যে আমরা তো আগে আরবের দাসে পরিণত হয়ে গেছি, তো এখন আবার নতুন করে তুমি এই ইহুদি নাসারা কাফেরদের দাসে পরিণত করতেছো এই আমেরিকার। তো তাহলে কি এই ইউনূসে ধাওয়া দিবে না? ওই জন্যই বস্তুত নন ডিসক্লোজার চুক্তি হয়েছিল, যাতে করে ইলেকশন টান হয়ে গেলে পরে আস্তে ধীরে ইউনূস দেশ থেকে ভেঙে যেতে পারে। তো ইউনূস এখন দেশে কোথায় আছে কে জানে, আর তার উপদেষ্টা যেগুলো আছে সেগুলোও বা এখন আছে কি করে। তো এখন যদি মনে করে বাংলাদেশের মানুষ যে এই চুক্তিটা হয়েছে ভারতের উপনিবেশ থেকে আমেরিকার উপনিবেশে যাওয়ার, তো তাহলে তারা এখন এ ব্যাপারে কোনো কথা বলে না কেন? তারা কেন বলে না যে চুক্তি মানি না? কই, আমরা তো শুনি না। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে পররাষ্ট্র যে মন্ত্রী আছে না, যে খলিলুর রহমান, সে কিন্তু আবার নিজেও বলছিল যে এই চুক্তি করার সময় বিএনপির নাকি অনুমতি নেওয়া হয়েছিল, জামায়াতের অনুমতি নেওয়া হয়েছিল, এবং তারা নাকি অনুমতি দিয়েছিল। তো তাহলে এর বিরোধিতা কী করে করবে? তবে একদিক দিয়ে কাজটা তো খারাপ হয় না, তাই না? ভারতের মতো একটি তৃতীয় বিশ্ব দেশের, মানে একটা দরিদ্র দেশের উপনিবেশ আমরা থাকবো কেন? আমরা আমেরিকার উপনিবেশে পরিণত কেন হই না? এবং মোহাম্মদ ইউনূস তো সেই কাজটা করে গেছে। এই জন্য মোহাম্মদ ইউনূস কি ধন্যবাদ পাওয়ার যোগ্য না? বরং আমাদের এখন উচিত সবাই দল বেঁধে আন্দোলন করা, আমেরিকার কাছে নিবেদন করা যে আমাদেরকে উপনিবেশ দরকার নাই, তোমাদের দেশের সাথে জোড়ায় নাও। তাহলে আমাদের দেশ হবে আমেরিকার অংশ, আমরা হব মার্কিন নাগরিক, আমরা সবাই আমেরিকান পাসপোর্ট নিয়ে দেশ ওদের ঘুরবো, আমেরিকায় গিয়ে হাজির হবে, তাই না? বাংলাদেশের মানুষের এটাই করা উচিত না? যেহেতু বাংলাদেশের মানুষ স্বাধীনতার মর্যাদা বোঝে না, তারপরে মুক্তির মর্যাদা বোঝে না, এবং স্বাধীনভাবে থাকতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না, এবং সেই যোগ্যতাও তাদের নাই, তাহলে আমরা যদি কারো উপনিবেশ হই, তাহলে ভারতের উপনিবেশ হবো কেন? আমরা আমেরিকার উপনিবেশ হই, কী বলেন? ধন্যবাদ।